নমস্কার, আমি অমিতাভ খান, সোনারপুর মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক, শারীরবিদ্যা বিভাগ। আমরা আজকে কোভিড-19 এর জন্য গৃহবন্দী। আমরা শিক্ষক, ছাত্রছাত্রী সবাই গৃহবন্দী, কারণ গৃহ থেকে বেরোলেই বা বাড়ি থেকে বেরোলেই মানুষ দ্বারা বিভিন্ন এই রোগটি ছড়াচ্ছে। সেই জন্য ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, সেই কারণে সবাইকেই বাড়িতে থাকতে হচ্ছে। কিন্তু বাড়ি থাকার জন্য যাতে আমাদের ক্লাস বা সিলেবাসটা শেষ করা যায়, সেই জন্য আমাদের কলেজের প্রিন্সিপাল মহাশয়ের উদ্যোগে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে আমি যে ক্লাসটি নেব সেটি প্রধানত সেমিস্টার 2 এর PCC যে থিওরি পেপার আছে তার সেকেন্ড টপিক, এবং সেই টপিকটির প্রথম যে অংশ, সেটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। প্রথম যে অংশ সেটি হচ্ছে গঠন বা স্ট্রাকচার অফ দ্য নার্ভ বা নার্ভের গঠন ও কাজ। সেই অংশটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখে নেব যে স্ট্রাকচার অফ দ্য নার্ভ সেটি কিরকম, এবং বেসিক্যালি নিউরন সেটা হচ্ছে মস্তিষ্কের গঠনগত এবং কার্যগত একক। এবং আমরা এটিও জানি যে নিউরন হচ্ছে স্ট্রাকচার এবং ফাংশন ইউনিট, এবং সেই নিউরনের গঠনটি কীরকম এবং তার বিভিন্ন অংশের গঠন থেকে তাদের বিভিন্ন অংশের কাজ কী সেইটি। এবং নার্ভ ছাড়াও মানে নিউরন ছাড়াও আমাদের একটি আরেকটি সেল মস্তিষ্কে আছে। সেই সেলটি হলো প্রধানত নিউরোর গ্লায়াল, সেটির গঠন এবং কাজ সেটি নিয়ে আমরা আলোচনা করব। আর প্রথমে আসি যে নিউরন মানবদেহের সবচেয়ে বড় অংশ, বড় কোষ, এবং এটি প্রায় 1 মিটার মতো লম্বা হতে পারে, এবং মানবদেহের সবচেয়ে বড় কোষ এবং একটি গুরুত্বপূর্ণ কোষ, কারণ এটি মস্তিষ্কের বিভিন্ন অংশকে গঠন করে। মস্তিষ্কের আমাদের প্রধান একটি অংশ যেটি শরীরের বিভিন্ন অংশকে সঞ্চালন করে। নিউরন হচ্ছে এমন একটি অংশ যেটা ক্যাপাবল অফ জেনারেটিং এন্ড ট্রান্সমিটিং ইলেকট্রিক্যাল সিগন্যাল যে জিনিসটি বিভিন্ন অংশে সংবেদনের মধ্যে সংযোগ সাধন করে, বিভিন্ন সংবেদনকে পরিবহন করে, সেই সিগন্যালকে নিউরন ক্যারি ফরওয়ার্ড করে। এবং এই নিউরনের যে গঠন দেখি সেটা স্ট্রাকচার এবং প্রপার্টির দিক থেকে সেটির গঠন আলাদা হতে পারে, এবং তার বেসিক কিছু মেকানিজম আছে যেটি সিগন্যালকে ট্রান্সমিট করতে পারে। এবং নিউরনের প্রধান যে অংশ যে স্টিমুলেশন পাওয়ার পর সেটি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করে, যেটি একটি ইলেকট্রিক্যাল প্রপার্টি, এবং সেটি নিউরনের মধ্যে দিয়ে আরেকটি নিউরনে ছড়িয়ে পড়ে এবং যত দ্রুত সম্ভব মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং স্নায়ু পর্যায়ে বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আমরা প্রধানত এখানে ছবিতে দেখতে পাবো যে আহ, নিউরনের প্রথম যে অংশটি সেটি হচ্ছে সিগন্যাল রিসেপশন অংশ, সেটি হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল বা যে ইলেকট্রিক্যাল ইম্পালস সেটিকে গ্রহণ করে। তারপর হচ্ছে সিগন্যাল ইন্টিগ্রেশন অংশ, যেটি প্রধানত একটি ফর্মুলা থেকে অ্যাকশন বিলাপ অংশে আছে। তারপর হচ্ছে সিগন্যাল কন্ডাকশন অংশ, সেটি প্রধানত অ্যাকশন দিয়ে আসে। লাস্টে হচ্ছে সিগন্যাল ট্রান্সমিশন অংশ। এবার এই অংশটি একটি মোটর নিউরন, এবং এছাড়া মোটর নিউরন ছাড়াও নিউরন অনেক ধরনের হয়, সেন্সরি, পার্কিং কোষের নিউরন। তা এই প্রত্যেকটারই কিন্তু এই প্রধান অংশ থাকে যে সিগন্যাল রিসেপশন, সিগন্যাল ইন্টিগ্রেশন, সিগন্যাল কন্ডাকশন এবং সিগন্যাল ট্রান্সমিশন। এবার যদি আমরা নিউরনের শ্রেণীবিভাগের ক্লাসিফিকেশনে আসি, প্রথম দেখি যে নিউরনের পোলারিটি অনুযায়ী নিউরনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য মাল্টিপোলার নিউরন, যার ডেনড্রাইটের প্রবর্ধক সংখ্যা প্রচুর, এবং এটি প্রধানত বিভিন্ন ব্রাঞ্চেস হয়, এবং তার সেল বডি থাকে ফলোড বাই অ্যাকশন এবং অ্যাকশন টার্মিনাল। কিন্তু অ্যাকশন টার্মিনাল লক্ষ্য করতে হবে এর মধ্যে কোনো মার্জিন আবরণই কখনো ঠিক থাকে না, এই জন্য এটি সরু হয়। মোটর নিউরন প্রধানত মার্জিনে আবরণযুক্ত, এবং এর ডেনড্রনগুলোই তুলনামূলকভাবে প্রবর্ধন সংখ্যা বা ব্রাঞ্চেসের সংখ্যাটি অনেক কম। নিউরনের যদি স্ট্রাকচারাল ডাইভার্সিটি দেখি, সেই স্ট্রাকচারাল ডাইভার্সিটিটা হয়েছে তার ফাংশন অনুযায়ী, অর্থাৎ সে কোন অংশে থাকে এবং তার ফাংশনাল ক্যাপাসিটি কতটা সেই অনুযায়ী, এবং সে তাকে কতটা কাজ করানো হয় সেই অনুযায়ী তার ডাইভার্সিটি। কোনো সিগন্যালকে রিসেপশনের জন্য যেহেতু ডেনড্রাইটিক বা ডেনড্রাইটস দায়ী, সেই ডেনড্রাইটসগুলির সংখ্যা বেড়ে যায় পার্কিনসি সেলের ক্ষেত্রে, যেটি প্রধানত সেরিবেলাম বা স্টেডিয়াম মস্তিষ্কে অবস্থিত। এছাড়া ভার্টিব্রেটদের মোটর নিউরন, যেটি প্রধানত পেশিকোষের সাথে সংযোগ থাকে, সেটি একটি টিপিক্যাল নিউরনের স্ট্রাকচার, যা সেল বডি, অ্যাকশন, ডেনড্রাইট সবই থাকে, এবং
আর সবকটি যথাযথ পরিমাণে থাকে। কিন্তু আমরা যদি নিডারিয়ান বা নিডারিয়া পরযুক্ত আহ, প্রাণীদের নিউরন দেখি, সেখানে দেখবো যে ডেনড্রাইট গুলি আছে কিন্তু অ্যাকশন গুলি খুব একটা দেখা যায় না এবং সেল বডি থাকে। আবার ভার্টিব্রেট বা ভার্টিব্রেটদের রেটিনাল বা রেটিনা অংশে যে নিউরন আছে তার ভিতরে দুপাশে দুটি অ্যাকশন থাকে অ্যান্ড ফলোড বাই ভার্টিব্রাল অলফ্যাক্টরি নিউরন, তাতে সেল বডিটি বড় হয়, অ্যাকশনটিও যথেষ্ট বড় হয়। এবং বিভিন্ন ধরনের নিউরন তার ফাংশন ও ক্যাপাসিটি অনুযায়ী আলাদা। এবং এই ফাংশন ও ক্যাপাসিটির অন্যতম একটি উল্লেখযোগ্য অংশ যে সংবেদন বা সেন্সিটিভিটিটাকে গ্রহণ করা, এবং সেই সেন্সিটিভিটিটাকে গ্রহণ করার জন্য ডেনড্রাইট আছে, এবং যেটি যত বেশি নিউরন সংবেদনশীল হবে তার ডেনড্রাইটিক সংখ্যাটাও বেশি। আর কোনো কিছু পরিবহন বা ইলেকট্রিক্যাল ইম্পালস পরিবহন করার জন্য অ্যাকশন আছে, তাই অ্যাকশন যত বেশি লম্বা হবে সেটি পরিবহন ক্ষমতা যুক্ত হবে, এবং অ্যাকশনের উপর আবরণ যদি থাকে তবে তার ইলেকট্রিক্যাল ইম্পালস বেশি হয়, আবরণ যদি না থাকে তবে তার ইলেকট্রিক্যাল ইম্পালস কম। তাহলে অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার বেস ক্লাসিফিকেশন আমরা দেখতে পাবো একটা রিসেপশন সাইট যেটা মেনলি ডেনড্রাইট, যেটা সেল বডির চারিদিকে তাকে অনেকটা স্টার শেপ তৈরি করে এবং যার মধ্যে বিভিন্ন শাখা প্রশাখা প্রবর্ধক এগুলি থাকে। এবং সেটি প্রধানত সিগন্যালকে রিসেট করে, তারপরে সেল বডি থাকে, তারপর যে ফানের আকৃতি অংশ যেটি সিগন্যালকে ইন্টিগ্রেট করে সেটা অ্যাকশন হিলে, তারপর যে অ্যাকশন অংশটি থাকে সেই অ্যাকশন অংশটি প্রধানত লম্বা হয়, কিছু কিছু ক্ষেত্রে অ্যাকশনের উপরে আবরণ থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে আবরণ থাকে না। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের, যেমন মাল্টিপোলার নিউরন আবরণ আছে, বাইপোলার নিউরনে নেই। আবার ইউনিপোলার নিউরন অ্যাকশনে আবরণ আছে। কিন্তু আবার দেখতে পাচ্ছি যে মাল্টিপোলার নিউরনের সেল বডিটা এমনি উপরে অবস্থিত, বাইপোলারের মাঝে এবং ইউনিপোলারেরও মাঝে অবস্থিত। তো অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচার এবং স্ট্রাকচার ক্লাসিফিকেশন নিউরনের সেল বডির লোকেশন আলাদা হয়, ডেনড্রাইটের সংখ্যা আলাদা হয়, বা অ্যাকশনের সংখ্যা আলাদা হতে পারে। অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার ক্লাসিফিকেশন তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম যে অংশ সেটাকে বলে বাইপোলার নিউরন। এর দুটো প্রসেস থাকে বা প্রবর্তক থাকে, one is called axon, another is called dendrite, and it is found on specialized part of the eyes, nose, ears, যারা অন্যতম সংবেদনশীল অংশ, এবং তার মধ্যে এই যে বিভিন্ন ধরনের সেন্সেশন বা সংবেদন, লাইক লাইট সেন্সেশন, অডিটরি সেন্সেশন এই এবং অলফ্যাক্টরি সেন্সেশন, সেইগুলোকে সেন্সেশন করার বা সেন্স করার জন্য এই বাইপোলার নিউরন থাকে, যার বিভিন্ন জায়গায় দুটো প্রবর্তক থাকে। নেক্সট আমরা আসছি আর একটা নিউরন যার ইউনিপোলার, যার দুটি একটি প্রসেসেস থাকে কিন্তু দুটি ব্রাঞ্চ থাকে। একটি ব্রাঞ্চ হচ্ছে peripheral process associated with dendrite, another branch is called central process connected the brain and spinal cord, অর্থাৎ রিসেপশনটাকে ব্রেন বা স্পাইনাল কর্ডে ক্যারি ফরওয়ার্ড করে, এবং এটির নাম ইউনিপোলার। আরেকটি হচ্ছে মাল্টিপোলার, যার মাল্টিপল অ্যামাউন্টস অফ হিউজ অ্যামাউন্টস অফ ডেনড্রাইটিক ট্রিজ থাকে, অর্থাৎ অসংখ্য ডেনড্রাইট শাখা প্রশাখা যুক্ত, এবং একটি অ্যাকশন থাকে। এবং মোস্ট নিউরন হুজ সেল বডি লাইভ ইন দ্য ব্রেন আর স্পাইনাল কর্ড আর মাল্টিপোলার, অর্থাৎ ব্রেন স্পাইনাল কর্ডে যে নিউরনগুলি আছে সেটি বেসিক্যালি মাল্টিপোলার। তার কারণ হচ্ছে মাল্টিপোলার দিয়ে সে বিভিন্ন ধরনের সিগন্যালকে রিসিভ করে সেটাকে ইন্টিগ্রেট করতে পারে। তাহলে এই হিসেবে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার তিন ধরনের, ইউনিপোলার, মাল্টিপোলার এবং বাইপোলার। তো অনেক ক্ষেত্রে সিউডো ইউনিপোলার যেটাকে বলে, যেটা সিউডো মানে ছদ্ম একটি ইউনিপোলার শেপ এ দেখা যায় নিউরন, সেটিকে অনেক ক্ষেত্রে অনেকে এই ক্লাসিফিকেশনের মধ্যে আনে। Next one is called functional classification. One is of the important classification is called sensory afferent neuron, যেটি প্রধানত শরীরের বাইরের অংশ থেকে ইম্পালসকে নিয়ে আসে শরীরের ভিতরের বিভিন্ন পার্টে, ব্রেইন বা স্পাইনাল কর্ডে, এবং এর মধ্যে বা এর বাইরের অংশে স্পেশালাইজ রিসেপ্টর এন্ড থাকে, এবং তারা এবং সেটি ডেনড্রাইটের সাথে কানেক্টেড থাকে, এবং ডেনড্রাইটস আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিসেপ্টর সেল লাইক স্কিন, সেন্সরি অর্গান, আমাদের যে বিভিন্ন ধরনের সেন্সরি অর্গান আছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, সেই সমস্ত জায়গা থেকে সেন্সেশনটাকে শরীরের ভিতরে নিয়ে আসে, অর্থাৎ অন্তর্বাহী নিউরন। এবং মোস্ট অফ দ্য নিউরন আর বেসিক্যালি ইউনিপোলার, কিছু কিছু ক্ষেত্রে এরা বাইপোলার হতে পারে। Next one is called the interneuron. Those are the association between the internuclear neuron and like internally the brain and spinal cord, brain spinal cord এ থাকে, এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপোলার হয় এবং they are linked together with the neuron.
and different types of neuron, and they transmit the impulse from one part of the brain or spinal cord to another. অর্থাৎ এরা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ব্রিজের বা ওয়ান টাইপ অফ সংযোগকারী ব্রিজের মতো ফাংশন করে। এবং আমরা পরে দেখতে পাবো যে রিফ্লেক্স অ্যাকশন বা যেটা কি বলে প্রতিবর্ত ক্রিয়া, সেই প্রতিবর্ত ক্রিয়া এরকম তিনটে নিউরন থাকে, যেটা অন্তর্বাহী এবং বহির্বাহী নিউরনের মধ্যে সংযোগ রক্ষা করে, এবং তার ফলে রিফ্লেক্স অ্যাকশনটাও প্রপারলি হয়। ৩ নম্বর নিউরন যেটি ইম্পর্টেন্ট, সেটাকে বলে এফারেন্ট বা বহির্মুখী নিউরন বা মোটর নিউরন। আমাদের বিভিন্ন যে ভলেন্টারি ফাংশন আছে বা ইচ্ছা অনুযায়ী কাজ করা, যেসব ভলেন্টারি ফাংশন, সেই জাতীয় জিনিসকে সেন্সেশন অনুযায়ী মাসেলকে কন্ট্রাকশন করানো, these are carried forward by the motor neuron. And basically এই ধরনের নিউরন হচ্ছে মাল্টিপোলার, they carries the nerve impulse from the brain or spinal cord to the effector, এবং তারা মেনলি স্টিমুলেট করে মাসেলকে বা গ্ল্যান্ডকে, মাসেলকে কন্ট্রাক্ট করে বিভিন্ন ধরনের ভলেন্টারি ফাংশন করে, গ্ল্যান্ডকে কন্ট্রাক্ট করে বিভিন্ন ধরনের হরমোন বা অন্যান্য রাসায়নিক পদার্থ সিক্রিট করতে হেল্প করে। So the classification based on the different types of based on the function, আমরা এখানে দেখতে পাচ্ছি যে different neurons আছে, যেটা হচ্ছে সেন্সরি নিউরন। তিনটে নিউরন হচ্ছে দুদিকে পোলস থাকে, যেটা রেফারেন্ট এবং সেন্সরি নিউরন এবং মোটর নিউরনের সাথে সংযোগ রক্ষা করে। এবং অবশ্যই এটি হচ্ছে মোটর নিউরন, এটি হচ্ছে সেন্সরি নিউরন। These are the function classification of the neuron. এবার যদি আমরা নিউরনের বিভিন্ন অংশ দেখি, ওয়ান ইজ কল্ড সেল বডি। সেটা একটা টিপিক্যাল সেলের যেরকম ফাংশন হয়, তার মধ্যে একটা আদর্শ নিউক্লিয়াস বা টিপিক্যাল নিউক্লিয়াস থাকে, তার ডিএনএ থাকে, এবং বিভিন্ন সেল অর্গানেস, মেমব্রেনাস এন্ড নন মেমব্রেনাস লাইক রাইবোসোম, নন মেমব্রেনাস মাইটোকন্ড্রিয়া, গলগি, প্লাজমিড রেটিকুলাম, এবং স্পেসিফিক্যালি কিছু ফাইবার থেকে ধরে কল নিউরোফাইব্রিন অ্যাসোসিয়েটেড উইথ স্পেসিফিক কিছু গ্র্যানিউল, those are called মিজেল গ্র্যানিউল, সেগুলো সবকটিই থাকে। এবং নিউক্লিয়াস অবশ্যই সেলুলার মেটাবলিজমকে করে। তো সেল বডি কন্টেন্স দ্য নিউক্লিয়াস, এবং যেটি সেন্ট্রালি লোকেটেড, এবং ডিএনএ থাকে, কন্ট্রোলস দ্য প্রোটিন ম্যানুফ্যাকচারিং, এবং অবশ্যই এটা মেটাবলিজমকে ডাইরেক্ট করে, বাট নিউরাল সিগন্যালিং এই নিউক্লিয়াসের কোনো রোল নেই। এবার যদি আমরা বিভিন্ন প্রবর্ধকগুলো দেখি, তার মধ্যে ওয়ান ইজ কল ডেনড্রাইট, ইট ইজ কল ব্রাঞ্চ, এবং ডেনড্রাইটে সেন্সরি রিসেপ্টর থাকে, যারা কোনো কিছুকে সেন্স করে অন্য নিউরন থেকে বা বাইরের কোনো অংশ সেন্সেশনকে তারা সেন্স করে। এবং ডেনড্রাইট হচ্ছে ব্রাঞ্চ এবং সেল বডির সাথে কানেক্ট করে একটা স্টার শেপ স্ট্রাকচার তৈরি করে। তো dendrite are the information collector, or they are called the receptor. Another, it receives the input or the signal from the neighboring neuron, and input may number in thousands, and if the input of the cell axon may generate the electrical input, অর্থাৎ যদি এই ইনপুটটি ইনাফ হয়, তখন অ্যাকশন সেখান থেকে ইলেকট্রিক্যাল আউটপুট জেনারেট করে, এবং সেই ইলেকট্রিক্যাল আউটপুট অন্য একটি নিউরনে যেতে পারে বা বিভিন্ন ধরনের ফাংশনকে ক্রিয়েট করতে পারে। এবার যদি আমরা ডেনড্রাইটসের বিভিন্ন আরেকটি বিশেষ ধরনের প্রপার্টি দেখি, ইট ইজ কল্ড ডেনড্রাইটিক গ্রোথ। আমরা জানি যে নিউরন গ্রো করে না, আবার নিউরন ডিভাইড করে না, তার বেসিক কারণ হচ্ছে তার মধ্যে সেন্ট্রোজোম থাকে, কিন্তু সেন্ট্রোজোম নন ফাংশনেবল। সেই কারণে সেন্ট্রোজোম যেহেতু নন ফাংশনেবল, নিউরন সেলটা ডিভাইড করে না। কিন্তু নিউরনের সাথে যে প্রবর্তক ডেনড্রাইট, সেটি তার যত বেশি ফাংশনাল ক্যাপাসিটি বাড়াবে, যত বেশি তার সংবেদনশীলতা বাড়াবে, তত তার ডেনড্রাইটিক গ্রোথ হবে, এবং অনেকটা সেটা গাছের মতো আকৃতির শাখা প্রশাখা বিস্তার করবে, and this is called the dendritic growth. Mature neurons are generally cannot divide, but the new dendrites can grow এবং provides room for the more connection to the another neuron. যত বেশি রুম জেনারেট করবে, জায়গা জেনারেট করবে, তত আরেকটা নিউরনের সাথে কানেকশন রক্ষা করবে, এবং যত বেশি কানেকশন হবে, মানুষের মেমোরি পাওয়ার, লার্নিং, এইসব মেথডগুলো আস্তে আস্তে বাড়বে, তাদের রিফ্লেক্স অ্যাক্টিভিটি, অন্যান্য ক্যাপাসিটি বাড়বে। এবং স্টাডি shows the people with higher education have more dendritic connection than someone that is high school dropout. Because higher education people, তাদের লার্নিং ক্যাপাসিটি বেশি, সেই লার্নিং করতে গেলে তাদের ডেনড্রাইটিক কানেকশন বেড়েছে একটা নার্ভের সাথে, আরেকটি নার্ভের কানেকশন বেড়েছে, তাদের মেমোরাইজ পাওয়ার বেড়েছে, তাদের ফাংশন ক্যাপাসিটি অফ দ্য ব্রেন বেড়েছে। হাই স্কুল ড্রপ আউট, তাদের লার্নিং পাওয়ারটি বেশি না হয়, তাদের ডেনড্রাইটিক গ্রোথ কম হয়, তাদের মেমোরাইজ বা ফাংশন ক্যাপাসিটি অফ দ্য ব্রেন কম।
আমরা দেখতে পাচ্ছি এখানে নিউরাল নেটওয়ার্ক তৈরি করছে। ইনপুট অফ দ্য সিগন্যাল যেটা নিউরনে আসে, সেখান থেকে বিভিন্ন নিউরাল নেটওয়ার্ক ডেনড্রাইটস দিয়ে কানেকশন করে একটি অপরটির সাথে। যত বেশি নিউরাল কানেকশন হবে তত বেশি ব্রেনের ফাংশন ক্যাপাসিটি বাড়বে, তারপর সেটি একটি আউটপুট সিগন্যালে পরিণত হবে। নেক্সট ওয়ান হচ্ছে আরেকটি প্রবর্তক যার কোনো শাখা প্রশাখা নেই, আনব্রাঞ্চ ডিসকাল অ্যাকশন। এটা আউটপুট জেনারেট করতে হেল্প করে এবং অ্যাকশন অনেক সময় তার মধ্যে কভারিং থাকে, আর অনেক সময় কভারিং থাকে না। যদি কভারিং থাকে, স্পেশালি এই যে কভারিং, ইট ইজ কল্ড মাইলিন সিট। যদি থাকে দোজ আর কল মেডুলেটেড নার্ভ এবং অ্যাকশনটি মোটা হয়। যদি না থাকে তখন বলে বলে নন মেডুলেটেড নার্ভ, তখন টোটাল নার্ভটি বা অ্যাকশনটি সরু হয়। তো অ্যাকশনের উপরে যে লেয়ারটি আছে সেটিকে বলে অ্যাক্সোলেমা। তারপরে যে ব্লু কালারের লেয়ার সেটি অ্যাকচুয়ালি মাইলিন সিট। এবার ব্লু কালার লেয়ারের উপরে একটি হালকা লেয়ার থাকে যেটি বলে নিউরোলেমা, এবং এর মধ্যে আবার নিউরোলেমা মাইলিন সিটের মধ্যে অ্যাক্সোলেমা হচ্ছে সরি সোয়ান সেল থাকে, এবং সেটির ফাংশন আমরা পরবর্তীকালে করবো। তা বেসিক্যালি অ্যাকশনের এই মাইলিন সিটের মাঝখানে অনেক সময় গ্যাপ থাকে। এই গ্যাপগুলোকে বলে নোড সার্ভেন্ট হেড, যারা বিভিন্ন ইম্পালসকে ক্যারি ফরওয়ার্ড করে। তার মানে অ্যাকশনে সমস্ত ধরনের আউটপুট সিগন্যাল হয়, এবং আমরা যে সিগন্যালটা রিসিভ করছে ডেনড্রন দিয়ে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা সেন্ড ডাউন হচ্ছে অ্যাকশন দিয়ে আরেকটা ডেনড্রাইভে। এবং ওয়ান অ্যাকশন পার সেল থাকে, যার মধ্যে বেসিক্যালি একটা টিউব লাইক স্ট্রাকচার থাকে, আর লাস্টের দিকে অ্যাকশনাল টার্মিনাল থাকে যেটা ব্রাঞ্চ হয়। তো অ্যাকশনটা তৈরি হয় একটা ফানেল লাইক স্ট্রাকচার থেকে, তার নাম অ্যাকশন হিল। নেক্সট অ্যাকশনের উপরে কভারিং ডিসকাল মাইলিন সিড। এটি একটি বিশেষ পদ্ধতিতে জেনারেট করে, তার নাম হচ্ছে মাইলিনোজেনেসিস, এবং তার জন্য একটি কোষ সাহায্য করে, যেটা আমরা এরপরে টপিকেই পড়বো। ইট ইজ কল নিউরোগ্লিয়াল সেল, এবং তার মধ্যে অলিগোডেন্ড্রোগ্লিয়া, সেই অলিগোডেন্ড্রোগ্লিয়া কোষটি মাইলিন সিড তৈরি করে একটি একটি ফসফোলিপিড লেয়ার, এবং তার মধ্যে ইলেকট্রিক্যাল ইনসুলেটরের কাজ করে, এবং এর মধ্য দিয়ে কোনো ইম্পালস ক্যারি ফরওয়ার্ড হয় না। সেই কারণে ইম্পালসগুলি জাম্প করে করে নোড অফ অ্যাম্পিয়ার দিয়ে ক্যারি ফরওয়ার্ড হয়। দিস কল্ড দ্য জাম্পিং মুভমেন্ট বা সল্টেটরি কন্ডাকশন অফ দ্য নার্ভ। তাহলে মাইলিন সিট যত থাকবে তত অ্যাকশনের ফাস্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যারি ফরওয়ার্ড করে। মাইলিন সিট যদি না থাকে, তার ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যারি ফরওয়ার্ড করার ক্ষমতা কম, এবং তার ইলেকট্রিক্যাল সিগন্যাল স্পিডও কম। এবার অ্যাকশন টার্মিনাল যদি দেখি, এইটি থেকে আরেকটি নিউরনের সাথে এটি কানেকশন করে, এবং তাদের মধ্যে একটা জাংশন তৈরি হয়, যেগুলো কল সাইন্যাপস। এই বিষয়ে আমরা পরবর্তীকালে পড়বো। এবং সাইন্যাপস এর অ্যাকশন টার্মিনালের মধ্যে কিছু নিউরো ট্রান্সমিটার বা কেমিক্যাল মেটেরিয়াল থাকে, যেগুলো নিউরো ট্রান্সমিটার লাইক অ্যাসিটাইল কোলিন, সেইগুলো রিলিজ করে একটি সাইন্যাপসের রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়ে এক ধরনের কেমিক্যাল ট্রান্সমিশন ঘটায়, এবং এটি একটি ইম্পর্টেন্ট ফাংশন। ফর অ্যাকশন টার্মিনাল, the bottom যেটাকে আমরা বলছি, this is where the electrical impulse trigger the synaptic transmission to the dendrites of the receiving neuron. নেক্সট আমরা আসছি আরেকটি কোষ। আমরা একটু আগে দেখলাম যে নিউরন সেটি ডিভাইড করতে পারে না বিকজ ইনঅ্যাক্টিভেশন অফ দ্য সেন্ট্রোজোম, কিন্তু এই কোষগুলি ডিভাইড করতে পারে, and this is called the neuroglial cell বা নিউরোগ্লিয়াস। দিস আর কল্ড নিউরোগ্লিয়াল সেলস। এবার এটি প্রধানত দুই ধরনের। কিছু কিছু নিউরোগ্লিয়াল সেল সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে, ইট ইজ কল্ড দ্য সিএনএস নিউরোগ্লিয়াল সেল। আর একটা হচ্ছে প্রান্তিক স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমে থাকে, দোজ আর কল্ড নিউরোগ্লিয়াল সেল ইন পিএনএস। প্রথম নিউরোগ্লিয়াল সেল যদি দেখি সিএনএস, দের আর গ্রেটলি আউটনাম্বার নিউরন প্রচুর পরিমাণে থাকে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল। মাইক্রো কথাটি মানে ছোট, সেই কারণে সাইজে ছোট হয়। দে আর স্ক্যাটার থ্রু আউট দ্য সিএনএস, বিভিন্ন জায়গায় থাকে। এর অন্যতম প্রধান ফাংশন ইজ সাপোজ দ্য নিউরন অ্যান্ড ফ্যাগোসাইটোসাইজ দ্য ব্যাকটেরিয়াল সেল অ্যান্ড সেলুলার ডেব্রিস। এটা নিউরনকে সাপোর্ট করে, স্পেসিফিক্যালি দ্য স্ট্রাকচারাল সাপোর্ট। এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সেল যদি কখনো ব্রেনে অ্যাটাক করে, তখন এই ব্যাকটেরিয়াল সেলগুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে ধ্বংস করে, এবং সেলুলার ডেব্রিস গুলোকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে আস্তে আস্তে নিউরন বা ব্রেন থেকে রিমুভ করে দেয়। Next one is called oligodendrocyte. এটা তুলনামূলকভাবে সাইজে বড়, and they occurs in row along the nerve fiber, অর্থাৎ নার্ভ ফাইবারের সাথে একই রোয়ে সমান্তরালভাবে থাকে। এবং আমি একটু আগেই বলেছি এটার অন্যতম প্রধান ফাংশন প্রোভাইডস a layer of the myelin sheath of axon within brain and spinal cord. মাইলিন সিট তৈরি করে, এবং অলিগোডেন্ড্রোসাইটের আশেপাশে অবস্থিত নিউরনগুলিতে প্রধানত মাইলিন সিট তৈরি হয়। দোজ আর মাইলিনেটেড নিউরন হয়, তার প্রধান কারণ অলিগোডেন্ড্রোসাইটই মাইলিনোজেনেসিস প্রক্রিয়ায় মাইলিন সিট তৈরি করে।
এবার যদি আমরা ৩ নম্বর দেখি, it is called the aster or star-shaped neuron. It is called astrocyte is found between the neuron and blood vessel. It is star-shaped neuroblast এবং তাদের প্রধান ফাংশন is provide the structural support and helps to regulate the nutrients and iron of the tissues. স্ট্রাকচারাল সাপোর্ট করে এবং নিউট্রিয়েন্ট আয়নগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে, অর্থাৎ ব্লাড ভেসেলস থেকে সমস্ত ধরনের নিউট্রিয়েন্টগুলো নিউরনে সাপ্লাই করে। এবং they form the scar tissue to fill the spaces after the CNS injury. এরা স্কার টিস্যু তৈরি করতে পারে সিএনএস ইঞ্জুরির পর সেই জায়গা থেকে ফিল করার কারণে, তার সেই কারণে নতুন সেই জায়গায় নতুন নিউরন তৈরি হয় না, বিকজ নিউরন নতুনভাবে ডিভাইড করতে পারে। থার্ড ওয়ান ইজ কল্ড এপেন্ডাইমাল সেল। আমরা জানি যে আমাদের মস্তিষ্কে ভেন্ট্রিকেল আছে, ভেন্ট্রিকেলের মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সিএসএফ, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এবং এই ভেন্ট্রিকেলের গায়ে অবস্থিত স্পেশালাইজ কিছু ছোট ছোট সেল, দোজ আর কল্ড এপেন্ডাইমাল সেল। এবং এর মধ্যে এগুলো অনেকগুলো একসাথে নিয়ে ক্লোরাইড প্লেক্সাস তৈরি করে, যার মধ্যে থেকে সিএসএফ তৈরি হয়। And they form the inner lining that enclose the ventricle in the brain and central canal in the spinal cord. এখানে আমরা বিভিন্ন ছবি দেখছি, অ্যাস্ট্রোসাইট, স্টার শেপ সেল, এটা বিভিন্ন অংশের মধ্যে ক্যাপিলারি এবং নিউরনের মধ্যে কানেকশন করে, নিউট্রিয়েন্ট গুলোকে আদান প্রদান করতে সাহায্য করে। মাইক্রোগ্লিয়াল সেল স্ট্রাকচারাল সাপোর্ট দেয়। অলিগোডেন্ড্রোসাইট রোয়ের মতো দুটো নিউরনের মাঝখানে একটা ব্রিজের মতো ফাংশন করে এবং অবশ্যই তারা মাইলিনেসিস করে। এবং ভেন্ট্রিকেলের গায়ে ফ্লুইড ফিল্ড ক্যাভিটিতে যেটি অবস্থিত এপেনডাইমাল সেল, সেই এপেনডাইমাল সেলগুলি প্রধানত বিভিন্ন ধরনের সিএসএফ তৈরি করতে হয়েছে হেল্প করে। এবার সিএনএস অফ দ্য নিউরোগ্লিয়াল সেল, এই ছবিতে আমরা বিভিন্ন নিউরোগ্লিয়াল সেলকে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ভেন্ট্রিকেল, সেই ভেন্ট্রিকেলের এপিন্ডাইমাল সেল। তারপর একটি নিউরনের সাথে অ্যাস্ট্রোসাইট ব্লাড ভেসেলের কানেকশন হয়, অর্থাৎ টু অ্যাস্ট্রোসাইট নিউট্রিয়েন্টগুলো নিউরনে যেতে পারে। মাইক্রোগ্লিয়াল সেল স্ট্রাকচারাল সাপোর্ট দিতে হবে। অলিগোডেন্ড্রোসাইট হচ্ছে অ্যাক্সনের মাইলিন সিট তৈরি করে এবং সেখানে মাইলিন সিটগুলি তৈরি করে স্ট্রাকচারাল সাপোর্ট দেয় এবং অবশ্যই বিভিন্ন নিউরনের মধ্যে কানেকশন করতে। ইএমএস ইন নিউরোগ্লিয়াল সেল যদি দেখি, ফার্স্ট ওয়ান ইজ সোয়ান সেল। ইট ইজ ইম্পর্টেন্ট, একটু আগে বলেছি, এটি বেসিক্যালি মাইলিন সিটের উপরের অংশে নিউরনের মধ্যে অবস্থান করে, কিন্তু সমস্ত নিউরনে সোয়ান সেল থাকে না। বেসিক্যালি টিএমএস নিউরনে সোয়ান সেল থাকে এবং সোয়ান সেলের অন্যতম প্রধান ফাংশন হচ্ছে কোনো জায়গায় নিউরন ড্যামেজ হলে বা অ্যাকশন টার্মিনাল নষ্ট হয়ে গেলে সেই জায়গায় সোয়ান সেল নতুনভাবে মাইলিনেসিস থেকে মাইলিন সিট বা অ্যাকশন তৈরি করে। এবং দিস প্রসিডিওর ইজ কল্ড দ্য রিজেনারেশন অফ দ্য নার্ভ। এবং সেই রিজেনারেশনের জন্য সোয়ান সেল অবশ্যই থাকতে হবে, সোয়ান সেল ছাড়া রিজেনারেশনের জন্য হয় না। এবং এই সোয়ান সেলের জন্যই ইএমএস এর অংশের নিউরনগুলো ডিভাইড করতে পারে। কিন্তু যদি কোনো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কখনো সিএনএস ইঞ্জুরি পায়, সেই কারণে নতুনভাবে কোনো নার্ভ রিজেনারেশন প্রসিডিওর পায় না, কিন্তু সোয়ান সেলের কারণে নার্ভ রিজেনারেশন প্রসিডিওর অনলি ইএমএস এর। এবার আমরা আরেকটি সেল আছে, তার নাম হচ্ছে স্যাটেলাইট সেল, যেটা সারাউন্ড দ্য নিউরন অ্যান্ড সেল বডি ইন দ্য গ্যাংলিয়া অ্যান্ড ইট রেগুলেটস অক্সিজেন, CO2, নিউট্রিয়েন্ট, নিউরোট্রান্সমিটার লেভেল অ্যারাউন্ড দ্য নিউরন ইন দ্য গ্যাংলিয়া। তার মানে আমরা এখানে ওভারঅল ক্লাসিফিকেশন দেখছি, সিএনএস নিউরন যেটা অলিগোডেন্ড্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, মাইক্রোগ্লিয়া, এপেন্ডাইমাল সেল, and followed by PNS neuron, তার মধ্যে সোয়ান সেল and স্যাটেলাইট সেল। এখানে আমরা বিভিন্ন মাইক্রোস্কোপিক, এটি হচ্ছে বিভিন্ন ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপিক পিকচার, বিভিন্ন ধরনের নিউরোগ্লিয়ালের বিভিন্ন কালারেশন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিক পিকচার, এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মাইক্রোগ্লিয়াগুলো নিউরনের সাথে কিভাবে কানেক্টেড হয়েছে। তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে নিউরনের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। এই অংশটি প্রধানত আমি আজকে কমপ্লিট করলাম। এর পরের অংশটি আমি আমার নেক্সট ক্লাসে